স্ক্রিন তো আমি অনেকদিন আগেই ছেড়ে দিচ্ছি, দিদি নাম্বার ওয়ান ছাড়বো না। আমার রাজনীতিতে আসার কথা দেওয়ার অনেক পরে দিদি আমার ইয়েতে এসছেন, দিদি নাম্বার ওয়ানে এসেছেন। একদম আনকোরা নতুন সাধারণ মেয়ে আসলে দিদি নাম্বার ওয়ানে যে পপুলারিটিটা হতো হয়তো এতটা হতো না। দেড়শো ছবি করা একজন আর্টিস্ট, সেই দিদি নাম্বার মানে মঞ্চে দাঁড়িয়ে মানুষের সাথে এইভাবে কথা বলছেন, মানে সেই জায়গাটা একটা মানুষের মন ছুঁয়ে গেছে যে একজন শিল্পী কীভাবে এরকমভাবে মানুষের সাথে মিশতে পারে। কলকাতায় এই মুহূর্তে 43 ডিগ্রি টেম্পারেচার, আর আমরা যেখানে বসে আছি অর্থাৎ হুগলিতে আবহাওয়া দপ্তর বলছে তাপমাত্রা 42 ডিগ্রি, কিন্তু আসলে তাপমাত্রা 50 ডিগ্রি ছুঁয়ে গেছে। তার কারণ দুই অভিনেত্রী এখানে নির্বাচনের লড়াই লড়ছেন, একদিকে রচনা বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে লকেট চট্টোপাধ্যায়। আর আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন রচনাদি। দিদি, কি নামে ডাকবো? দিদি নাম্বার ওয়ান নাকি ঝুমঝুম নাকি রচনা? ঝুমঝুম নামটা তো বহুদিন বিলুপ্ত প্রাণীর মতন হারিয়ে গেছে, রচনাটাই ঠিক আছে। দিদি নাম্বার ওয়ান তো আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী প্রকৃত অর্থে, তা আমি রচনা হই ঠিক আছে। গরমের সঙ্গে লড়াই করছেন কি করে? আসল লড়াই কি গরমের সঙ্গে না লকেট চট্টোপাধ্যায়ের সঙ্গে? না, আসল লড়াই গরমের সাথে, বিশ্বাস করো। অ্যাকচুয়ালি লড়াই গরমের সাথে, বিভৎস লড়াই, মানে বিভৎস গরম, সরি। বাট সেই গরমটা কি বলতো, মানে জেনারেলি গরমেই কাজ করে এসেছি সারা জীবন। ভিতটা তো ভীষণ শক্ত, কারণ ভিতটা তো অভিনেত্রীর ভিত, এবং আমাদের সবসময় রোদ ঝড় জলেই কাজ করতে হয়েছে। কিন্তু তখন তাপমাত্রাটা 34-33, যখন আমরা কাজ করতাম ফুল ফ্লেজেড, এই রোদেতেই আমরা গান গেয়েছি, নাচ করেছি, ফাইটের সিকোয়েন্স সব কিছু হয়। তখন 34-35 এরকম থাকতো, তখনই আমরা বলতাম বাবা আজকে 34, এরকম আলোচনা করতাম। সেটা এখন 42-43 গিয়ে দাঁড়িয়েছে। তো সেই গরমটা আবার ফিরে এসছে। তো এটাতেই বোঝা যায় যে পৃথিবীটা গোল, যা তুমি একবার সইবে আবার সেটা ঘুরে ফিরে আসে। তো আবার সেই দিনটা ফিরে এসছে আমার। সেই সময়টাও জীবনে প্রচুর স্ট্রাগলিংয়ের সময় ছিল, যে সময়টা প্রচুর ছবিতে কাজ করতাম। আর এখন আবার একটা নতুন জায়গায় ফিরে এসেছি, যেটা হচ্ছে রাজনীতির মঞ্চ, যেখানে আবার নতুন করে আমাকে পরিশ্রম করে একটা জায়গা তৈরি করতে হচ্ছে। তো ব্যাপারটা অলমোস্ট এক আর কি। আমরা এই পুরনো স্ট্রাগলের গল্পে যাব, তার আগে একটা অন্য প্রশ্ন করি। সেটা হচ্ছে যে আপনি যখন একটু আগে রাস্তা দিয়ে রোড শো করছিলেন, তখন আপনারই দলের কিছু কর্মীদের সঙ্গে কথা হচ্ছিল, এবং তারা বলছিলেন যে আসলে এই গরমটা দিল্লির গরম, এবং দিদি এবার দিল্লি যাবেন বলে গরমের সঙ্গে। দেখো, মানুষের প্রতি ভালোবাসা আছে, এবং মানুষ সেই ভালোবাসার জেরে হয়তো মানুষ অলরেডি আমাকে জয়ী করে দিয়েছেন। বাট প্র্যাকটিক্যালি তো তোমাকে ভাবতে হবে যে এটা একটা বড় লড়াই এবং বড় যুদ্ধ, এবং সেটাকে প্র্যাকটিক্যালি এবং সত্যের সাথে বিচার করাটা শ্রেয়। যে আমি আজকে এসেছি একদম সম্পূর্ণ নতুন রাজনীতিতে, এবং আমার কাছে রাজনৈতিক অভিজ্ঞতা কিছু নেই। আমি শুধু এইটুকু বলতে পারি যে দিদি যেহেতু আমার উপর বিশ্বাস রেখে, আস্থা রেখে আমাকে হুগলি জেলাতে পাঠিয়েছেন, সেই বিশ্বাস আস্থার উপর ভরসা করে আমি মানুষের কাছে এগিয়ে গেছি, এবং এটাই মানুষকে বলার চেষ্টা করেছি যে আমি যে কাজটা এতদিন যেভাবে করে এসেছি, নিষ্ঠার সহকারে করে এসেছি, এবং যে কাজটা আমি করেছি আমি সততার সাথে করেছি। আমার জীবনের আজকে 28-29 বছর হয়ে গেল আমার ক্যারিয়ারে, এবং আগামী দিনে যে কাজটা আমি করতে যাচ্ছি সেটার সাথেও আমার নিষ্ঠা, আমার সততা এবং পরিশ্রম থাকবে। সেই হিসেবে মানুষকে বলতে চাইছি যে আমার সাথে থাকুন, আমার পাশে থাকুন, যে আপনি নিরাশ করবো না। প্রসেনজিতের সঙ্গে 35টা ছবি জুটিতে, অন্যদিকে উড়িষ্যাতে একাধিক ছবি, তারপরে সেখান থেকে দিদি নাম্বার ওয়ান টেলিভিশন। কি দরকার ছিল রাজনীতিতে আসার, হঠাৎ কেন? দুটো কারণ। প্রথম কারণটা হচ্ছে যে দেখো, আমি রাজনৈতিক মানুষ না হয়েও একজন সাধারণ মানুষ হিসেবেও তো মানুষ খবরাখবর রাখে যে আমার রাজ্যে কি হচ্ছে, ভারতবর্ষে কি হচ্ছে। খুব না হলেও কিছুটা খবরাখবর রাখি যে আমার দিদি কী করছেন, তৃণমূল কংগ্রেস কী করছে, বিজেপি কী করছে, সিপিএম কী করছে, হোয়াট এভার ইট ইজ। খবরের কাগজ পড়লেই তুমি জানতে পারবে, এখন সোশ্যাল মিডিয়া হাতের মুঠোয়, সেখান থেকে তুমি জানতে পারবে। তো বিগত এতগুলো বছরে যা যা আমি দেখতাম, 2011-তে দিদি আসলেন, 2014, 2019 বিধানসভা ভোট বলো, লোকসভা ভোট বলো, দিদির কাজ বলো, যা যা আমি এতদিন দেখে এসেছি, আর সেগুলো দেখার পরে প্লাস আমি যবে থেকে 2011 থেকে দিদি নাম্বার ওয়ান করেছি, আমি সবসময় মেয়েদের পরে হয়ে কথা বলেছি। আমি নারীবাদীতে বিশ্বাসী, আমি নারী শক্তিতে বিশ্বাসী, আমি মহিলাদের সাথে আমি ভীষণ রকমভাবে পজিটিভ হয়ে থাকতে ভালোবাসি, এবং মহিলাদের জন্য আমার কাজ করতে ভালো লাগে। আর আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী একজন মহিলা, এবং
সারা ভারতবর্ষে একজন মহিলা মুখ্যমন্ত্রী। সেই একটা জায়গাতে আবার কোনো একটা জায়গায় সবসময় একটা পজিটিভ ভাইব আমার সবসময় কাজ করতো টুয়ার্ডস টিএমসি। হালাকি আমি খুব একটা কিন্তু পার্টি পলিটিক্সের জায়গা আমার খুব একটা তুমি কখনো দেখোনি বা কখনো দেখা যায়নি, কারণ আমি কখনো কোনো সভায় কোনো প্রচারে 26শে এপ্রিল বলো, 22শে এপ্রিল বলো, 21শে জুলাই বলো, কোনো সময় আমাকে কখনো মঞ্চে খুব একটা দেখা যায়নি। বাট ভিতরে কোথাও একটা যেন জায়গা ছিল যে আমাদের রাজ্যের জন্য যদি কেউ থাকে ঠিকঠাক তিনি হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস। যাদেরকে আপনি 21শে জুলাইয়ের কথা বলছেন বা সভা সমিতির কথা বলছেন যেখানে টলিউড নেমে পড়ে, সেখানে আপনাকে সেই অর্থে সত্যিই কখনো দেখা যায়নি। এবং আপনার যেই বন্ধুরা এবং সহকর্মীরা যারা সেই সভা ভরিয়ে রাখতেন তাদের অনেকেই কিন্তু রাজনীতি থেকে সরে যাচ্ছেন। মিমি চক্রবর্তী সরে গেছেন। এইরকম একটা অবস্থাতে হঠাৎ আপনি কেন আসতে গেলেন বা তৃণমূলেই কেন আসতে গেলেন? তো সেই জিনিসটা আমার মনের মধ্যে ছিল যে আমি কোনো একটা জায়গায় হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় একটা জায়গা আমার জীবনে নিয়ে রেখেছিলেন। পরিচয় 2011 থেকেই দিদির সাথে, হয়তো সব জায়গায় প্রচারে দেখা যায়নি, কিন্তু পরিচয় ছিল। উনিও জানতেন আমার সম্বন্ধে, আমিও জানতাম দিদি আমাকে পছন্দ করেন। কিন্তু সব কিছুর একটা সময় থাকে। হয়তো আমি নিজের ইচ্ছাতেও হয়তো কখনো কোনো রকম ইনভিটেশন থাকলেও আমি যেয়ে উঠতে পারিনি বিকজ অফ আমার কাজের প্রেশার, আমার কমিটমেন্টস টুয়ার্ডস মাই ওয়ার্ক, মানে অনেক কিছু পরিপ্রেক্ষিতে হয়তো আমার সেখানে পৌঁছানো হয়ে ওঠেনি। সেই জায়গায় হয়তো অন্য শিল্পীরা এক ডাকে চলে গেছেন, যার জন্য সব শিল্পীদেরকে মঞ্চে দেখা গেছে। কিন্তু আমার পক্ষে সেটা সম্ভব ছিল না। আমার সেই অর্থে আমি তখন মনে হয়নি যে আমি রাজনীতিতে আসবো, এবং আমার তখন অন্য কাজগুলো বেশি প্রাধান্য পেত। কিন্তু একটা সময় আসে জীবনে, সবসময় মানুষের জীবনে, যে প্রত্যেকটা জিনিসের একটা সময় থাকে। আমার বলে মনে হয় যে কোন সময় তুমি জীবনে কি করতে চাও সেটা একটা ভীষণ ইম্পর্টেন্ট জিনিস। আমার মনে হলো যখন 2024 এলো এবং দিদির কাছ থেকেই অফারটা আসলো, আমাকে ডেকে পাঠানো হলো নবান্নতে। এই অফারটা নিয়ে আমি একদম স্পেসিফিক্যালি জিজ্ঞেস করতে চাই যে আপনি নবান্নতে গেলেন, তারপরে আমরা দেখলাম দিদি নাম্বার ওয়ানে মমতা বন্দ্যোপাধ্যায় বিশেষ অতিথি হয়ে আমার রাজনীতিতে আসার কথা দেওয়ার অনেক পরে দিদি আমার ইয়েতে এসেছেন। আচ্ছা, দিদি নাম্বার ওয়ানে এসেছেন, তার আগে অলরেডি কথা হয়ে গেছিল। আচ্ছা, সবাই জানতেন না সেটা রাগঢাক করে রাখা হয়েছিল। মানে নবান্নর মিটিংয়েই ঠিক হলো যে আপনি দাঁড়াচ্ছেন? মোটামুটি তার আগে একটুখানি বাহ্যিক কথাবার্তা হয়েছিল, বাট সামনাসামনি বসে কথাবার্তা সেটা নবান্নতেই হয়েছিল। এবং উনি আমাকে বললেন যখন, তখন সঙ্গে সঙ্গে কিন্তু আমি হ্যাঁ বলিনি, আমি একটুখানি সময়ও নিয়েছিলাম চিন্তা ভাবনা করার জন্য যে ঠিক হবে কিনা আসা, বা এটা এখন রাইট টাইম কিনা, অনেক কিছু ভাবনা চিন্তা করার পরে তারপরে আমি রাজি হলাম আসার জন্য, এবং আজকে আমি এখানে। অনেকে বলছেন যে এই মুহূর্তে, এবং আমরা দেখছি প্রি পোল যেই সমীক্ষাগুলো হয়েছে সেখানেও আমরা দেখছি যে পশ্চিমবঙ্গে বিজেপি একটা একদম নেক টু নেক ফাইটের মধ্যে রয়েছে, এবং তৃণমূল 2021-এও বিধানসভাতেও যে পরিমাণ আসন পেয়েছে সেখানে আসন সংখ্যা কমার একটা আশঙ্কা রয়েছে, ভোটের পার্সেন্টেজ কমার একটা আশঙ্কা রয়েছে। এরকম এই পরিস্থিতিতে কি আপনার মনে হয় যে দিদি নাম্বার ওয়ানের জন্যই আপনি এই জায়গাটা পেলেন? দিদি নাম্বার ওয়ান পপুলারিটি তো ডেফিনেটলি, দিদি নাম্বার ওয়ানের পপুলারিটি ইজ ইমেন্স পপুলারিটি। দিদি নাম্বার ওয়ানের পপুলারিটি আছে বিকজ আমি রচনা বন্দ্যোপাধ্যায় অভিনেত্রী হয়ে দিদি নাম্বার ওয়ান করেছি। একটি একদম আনকোরা নতুন সাধারণ মেয়ে আসলে দিদি নাম্বার ওয়ানের যে পপুলারিটিটা হতো হয়তো এতটা হতো না, যেহেতু রচনা বন্দ্যোপাধ্যায় একজন শিল্পী হয়ে সেই জায়গাটায় গেছেন, এবং সকলের মনে হচ্ছে একজন শিল্পী, একজন আর্টিস্ট, দেশ্য ছবি করা একজন আর্টিস্ট, সেই দিদি নাম্বার মানে মঞ্চে দাঁড়িয়ে মানুষের সাথে এইভাবে কথা বলছেন, মানে সেই জায়গাটা একটা মানুষের মন ছুঁয়ে গেছে যে একজন শিল্পী কীভাবে এরকমভাবে মানুষের সাথে মিশতে পারে। সেইগুলো 2+2=4 হয়ে গিয়ে আজ দিদি নাম্বার ওয়ান একটা এই জায়গায় এসে পৌঁছে গেছে। প্লাস ডেফিনেটলি ঠাকুরের আশীর্বাদ রয়েছে, অসম্ভব পরিশ্রম আমার জিএর টিমের সব সদস্যরা করে, সব মিলিয়ে ইটস আ টিম ওয়ার্ক। তো সব মিলিয়ে আজকে দিদি নাম্বার ওয়ান এই জায়গায় এসে পৌঁছেছে, এবং দিদি নাম্বার ওয়ানের পপুলারিটি ডেফিনেটলি আমার পলিটিক্সে তো কাজে লাগে। সরাসরি লকেট চট্টোপাধ্যায়ের জায়গায় আসি। আপনার বন্ধু, আপনারা দীর্ঘদিন একসঙ্গে কাজও করেছেন। লকেট চট্টোপাধ্যায় আপনার প্রতিদ্বন্দ্বী, এবং লকেট চট্টোপাধ্যায় অনেক দিন ধরে রাজনীতিতে আছেন, এই মুহূর্তে হুগলির সাংসদ তিনি। তার সঙ্গে আপনার এই লড়াই কতটা আশাবাদী জেতার ব্যাপারে? দেখো, আশাবাদী আমি কতটা, দেখো যে যখন কেউ পরিশ্রম করে 100% তার যতটা সম্ভব তার দিয়ে সে পরিশ্রম করে, তখন সে সবসময় পজিটিভটাই ভাবে, এবং সে সবসময় ভাবে যে হয়তো সব ঠিকঠাক হবে। যখন একটা ছেলে
আইসিএসসি পরীক্ষা দেয়, আইএসসি পরীক্ষা দেয়, তখন সেইটা যখন প্রস্তুতি নেয় পড়াশোনার জন্য, তখন সে ভাবে যে আমি 90% পাবো, তাই জন্য আমি পড়াশোনাটা করছি, বা আমি সাংঘাতিক একটা ভালো কলেজে গিয়ে ভর্তি হবো, তাই জন্য আমি পড়াশোনাটা করছি। সবসময় পজিটিভ হয়েই পরীক্ষায় বসে। আজকে আমি যখন এই পরীক্ষায় এসেছি, আমি পজিটিভ থিঙ্কিং হয়েই আমি পরীক্ষায় নেমেছি এবং যুদ্ধে নেমেছি, যে হ্যাঁ আমি আশাবাদী যে আমি এতটা পরিশ্রম করছি, হয়তো ভালো হবে। কিন্তু তারপরেও কিছুটা তো দেখো, ভোট তো গণতান্ত্রিক অধিকার, তুমি তো কাউকে জবরদস্তি করতে পারো না। তো সেই জন্য মানুষ যাকে ভালো মনে করবেন তার পাশে দাঁড়াবেন, এবং মানুষের যার উপর ভরসা থাকবে তার পাশে দাঁড়াবে। তারপরে কিছুটা ঠাকুরের আশীর্বাদ থাকতে হয়। সব মিলিয়ে আমি আমার তরফ থেকে 100% দিচ্ছি, আমি আমার দিক থেকে পজিটিভ, বাকিটা তো উপরওয়ালার। একসময় আমি দর্শকদেরকে জানিয়ে রাখি যে একসময় রচনা বন্দ্যোপাধ্যায়ের নাম ছিল ঝুমঝুম, হ্যাঁ, এবং সুখেন দাস সেই নাম বদল করে রচনা করেন, এবং সম্ভবত রবীন্দ্র রচনাবলী থেকে রচনা নামটা এসেছিল। এবং সুখেন দাস, আপনি বারবার আপনি বলেন যে সুখেন দাস হচ্ছে আপনার জীবনে একজন অত্যন্ত বড় ভরসার জায়গা ছিল। কারণ উনি আমাকে লঞ্চ করেছেন, উনি আমাকে এনেছেন ইন্ডাস্ট্রি। রাজনীতির মঞ্চে কোনো সুখেন দাসকে এই মুহূর্তে মিস করছেন? হয়তো সেই অর্থে তো হাত ধরে নিয়ে যাওয়ার কোনো মানুষ নেই, বাট ডেফিনেটলি আমার দলের সদস্যরা সবাই ভীষণ ভালো, এবং যেহেতু আমি দিদির ছত্রছায়ায় রয়েছি এবং দিদি আমাকে পছন্দ করেন, দিদি আমাকে ভালোবাসেন, দিদি আমাকে পাঠিয়েছেন এখানে, তো গুরু হিসেবে দিদিকে দেখি ডেফিনেটলি। বাট আমার হুগলি জেলার সব সদস্যরা আমার প্রতি ভীষণ কর্মঠ, এবং তারা সারাক্ষণ আমার পাশে পিলারের মতন রয়েছেন। এবং যদি একজন মানুষকে বড় সুখেন দাস, সেরকম হয়তো আর কেউ নেই, কিন্তু অনেক সুখেন দাস নিয়ে আমি চলছি আর কি। দিদি, একদম শেষের দিকের প্রশ্ন, সেটা হলো যে রাজনীতি আসলে একটা 24/7 জব, সারাক্ষণ রাজনীতির মধ্যে থাকতে হয়, এবং ইনফ্যাক্ট আপনার প্রতিদ্বন্দ্বী যিনি লকেট চট্টোপাধ্যায়, তিনি তার স্ক্রিন টাইম শূন্য হয়ে গেছে, তাকে আর ছবিতে দেখা যায় না। যদি এই পরীক্ষায় জয়ী হন, তাহলে স্ক্রিন ছেড়ে দিতে পারবেন? স্ক্রিন তো আমি অনেকদিন আগেই ছেড়ে দিচ্ছি, দিদি নাম্বার 1 ছাড়বো না। সিনেমা জগৎ থেকে তো অনেকদিন আগেই বেরিয়ে এসেছি, কারণ সেটা সম্ভব হতো না আমার পক্ষে। দিদি নাম্বার 1 এত টাইম টেকিং একটা শো যে আমার পক্ষে করা সম্ভব হতো না, প্লাস আমার ছেলে ভীষণ প্রায়োরিটি ছিল, ছেলের জন্যই আমি ছবি ছেড়ে দিয়েছি। ছবি তো আর এখন করি না, তো ছবির থেকে তো অনেকদিন আগেই অবসর নিয়ে নিয়েছি। এবার রইল রাজনীতি আর দিদি নাম্বার 1, সে দুটো সাইমালটেনিয়াসলি চলতে পারে। মেয়েরা পারে না এরকম তো কোনো জিনিস নেই, আমি সবসময় দিদি নাম্বার 1 এটাই বলে এসেছি। একসাথে মেয়েরা দর্শক পূজার সব রকম কাজ করতে পারে, তাই দর্শকরা যদি সেটা না পার করতে পারে তাহলে তো সেটা ব্যর্থ হয়ে যাবে। আমরা দেখলাম আপনার প্রচারে আমরা দেখলাম আপনার পা ধুয়ে দিচ্ছেন। হ্যাঁ, এর আদিবাসীদের ওটা প্রথা একটা, যে ওটাই ওদের কাছে, আমাদের মালা পরায় সব কিছু হয়, তো ওনারা পা ধুয়ে দেন, দিয়ে পাটা মুছে দেন, দিয়ে তখন ওরা এরকম করে প্রণাম করেন, আর আমরা সেটা এরকম ভাবে নিয়ে এরকম করি। এটা একটা রিচুয়াল, তো সেটাই ওনারা করেন, ওরা ভীষণ খুশি হন করে। বাট আমি খুব খুশি হয়েছি এরকম নানান রিচুয়াল, নানান আলোচনা, নানান কথা, সাধারণ মানুষের সঙ্গে যখন আপনি মিশছেন, তাদের সঙ্গে নানান রকম কথা বলছেন, আর সেই কথাগুলোর ক্লিপ ফেসবুকে এবং সোশ্যাল মিডিয়াতে ছড়াচ্ছে, এবং সেগুলোতে আপনি ট্রোলড হচ্ছেন। হ্যাঁ, পাচ্ছে না যে করার। ট্রোলড হতে কেমন লাগছে? নতুন, এটা একটা নতুন ধরনের অভিজ্ঞতা, মানে প্রতি মুহূর্তে আমার অভিজ্ঞতা নতুন জায়গায় এসে যা হয় আর কি, প্রতি মুহূর্তে অভিজ্ঞতা। এটাও একটা অভিজ্ঞতা, এটা আমি ভাবছি যে ঠিক আছে, এটা হওয়ার ছিল, এটাও হচ্ছে, কারণ এটা তো তোমাকে ভেবেই আসতে হবে। তুমি যখন একটা অন্য প্রফেশন চুজ করবে, তখন তোমাকে ট্রোলিংও নিতে হবে, কারণ এখানে অনেক ধরনের দল আছে, বিরোধী পক্ষের মানুষও রয়েছে, তারা তো তোমাকে নিয়ে ব্যঙ্গমা করবেই, একদম মেনে নিতে হবে, কিছু করার নেই। এটা মেন্টালি ইউ হ্যাভ টু বি ভেরি প্রিপেয়ার্ড। এবং আমি যখন এসেছিলাম তখন আমাকে বলে দেওয়া হয়েছে তোমাকে কিন্তু এই নিয়ে প্রচুর ট্রোলড হতে হবে, এবং প্রচুর মানুষ প্রচুর ধরনের কথা বলবেন। আই ওয়াজ ভেরি মাচ প্রিপেয়ার ফর ইট। তো সেটা নিয়ে আমার কোনো বক্তব্য নেই, এবং যারা করছে তাদেরও সাবস্ক্রাইবার্স, লাইকস বাড়ছে, তারা তাদের রোজগার করছে। টু আ সার্টেন এক্সটেন্ট আই এম বিং হেল্পফুল টু দেম। শেষ প্রশ্ন, যদি দিল্লিতে যেতে পারেন, পার্লামেন্টে দাঁড়িয়ে প্রথম কি প্রশ্ন করতে চান? প্রশ্ন থেকে বড় কথা যে প্রথম আমি কি সমস্যা তুলে ধরতে চাই। আমার বলাগড়ের সমস্যা, গঙ্গার ভাঙনের সমস্যা, আবাসন প্রকল্পের সমস্যা, যে টাকা বন্ধ হয়ে গেছে সে টাকা যদি বার করে দেওয়া যায়, লড়াই করার ব্যাপার, আওয়াজ তুলতে হবে। হুগলি জেলার মানুষ যাতে ভালো থাকে তার জন্য আওয়াজ তুলতে হবে, কেউ তোলেনি এতদিন, আমাকে এবার সেই জায়গাটা নিতে হবে। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। আপনারা শুনলেন রচনা বন্দ্যোপাধ্যায়ের কথা। এরকম
পশ্চিমবঙ্গের আরও রাজনীতিকদের সঙ্গে আমরা দেখা করব এবং শোনাবো তাদের কথা আপনাদের।